সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে আয়নাঘর। একটা সময় বলতেছে যে সরকার হয়তো কোটা আন্দোলনের দাবি মেনে নিতে পারে, দ্যাট ওয়াজ দ্য ব্যাকগ্রাউন্ড। তাহলে দাবি মেনে নিলে আন্দোলন কিভাবে চলবে? উনি ছিল একজন ফেসবুকের চিফ অ্যাডভাইজার, আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস। আমিও মনে করি ইনশাআল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ অচিরেই বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। একটা প্রোগ্রামে আসার পর বলতেছে যে আমার নাম ইব্রাহিম, এই আন্দোলনের সর্বপ্রথম শহীদ হচ্ছে আমি। আইস্টকের আজকের যেই এপিসোডটি হবে অনেকটা স্পেশাল একটা এপিসোড। স্পেশাল আমি কেন বলতেছি, যখন আমরা আইস্টকের যেই অরিজিনাল প্ল্যানটা হয় সেই প্ল্যানের সাথে আমার বেশ কয়েকজনের সাথে কথা হইতো। আজকে যে গেস্ট আমার সাথে আছে, তো ইনিশিয়ালি ওনার সাথে আমার অনেক এই ব্যাপারে কথা হয়েছে, এবং প্রথম যে এপিসোডটা আমাদের করার কথা ছিল এটা ছিল একটা পলিটিক্যাল কনভারসেশন করা, যেইখানে বাংলাদেশের বর্তমান যে পলিটিক্স চলতেছে সেই পলিটিক্সের আওয়ামী লীগ, বিএনপি, জামাত এবং প্রত্যেককে নিয়ে একটা কনভারসেশন করার একটা ইচ্ছা ছিল। সো অনেক কারণেই সেটা হয়ে ওঠে নাই। ইলেকশনের আগেও করতে চাইছিলাম, সেটাও হয়ে ওঠে নাই, বাট ফাইনালি এবং শেষ পর্যন্ত আমরা সেই সুযোগটা পাইছি। এবং আমার সাথে আজকে যিনি রয়েছেন তার পরিচয়টা তিনি নিজেই দিবেন, বাট সংক্ষেপে যদি বলতে হয়, ইয়াং লিডার হিসেবে যথেষ্ট পরিচিত বাংলাদেশ কমিউনিটি আটলান্টাতে, এবং ভালো বক্তা হিসেবেও যথেষ্ট পরিচিত, এবং তিনি ভালো গানও গাইতে পারেন। সো আজকে আমার সাথে রয়েছেন আমাদের অনেক প্রিয় একজন ভাই, সৌরভ ভাই। কেমন আছেন? ধন্যবাদ ভাই, আপনার ইন্ট্রোডাকশন খুব সুন্দর হয়েছে। বলে আপনি একটু বেশি বলেছেন, আমি মনে করি না এতটুকু আমি ডিজার্ভ করি। আমি সৌরভ, আপনার দর্শক, আপনাকে এবং আপনার টিমকে আমি শুভেচ্ছা জানাই, এবং একই সাথে আমি ধন্যবাদ জানাই আমাকে আপনার আইস্টকের এই প্ল্যাটফর্মে ইনভাইট করার জন্য। এখন এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি বেশি বলিনি, যতটুকু আমার মনে হয়েছে আমি ততটুকু বলছি। এখন ব্যাপারটা হচ্ছে কি সৌরভ ভাই, যে আইস্টকের দর্শকরা যেহেতু আপনাকে চেনেন না, সো তাদের উদ্দেশ্যে যদি আপনার নিজের পরিচয়টা একটু দিন। আটলান্টার বয়স হচ্ছে আমার 8 বছর। সিলেটে আমার জন্ম, সিলেটে আমার বেড়ে ওঠা। আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী। এখানে আওয়ামী লীগের রাজনীতির সাথে আমার বাংলাদেশে তো অবশ্যই আমি সিলেট জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ছিলাম। আর এখানে আসার পর আটলান্টাতে আমি জর্জিয়া স্টেট আটলান্টা মহানগর আওয়ামী লীগের আমি সাংগঠনিক সম্পাদক। রিসেন্টলি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যে কমিটিটা হয়েছে দক্ষিণাঞ্চলের, আমি ওইটাতে যুব ক্রীড়া সম্পাদক। তো এইখানে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে আওয়ামী লীগের একজন কর্মীকে আনার উদ্দেশ্যটা খুবই সিম্পল। 24 পরবর্তী, জুলাই পরবর্তী যে সময়টা গেছে, আসলে বাংলাদেশ আওয়ামী লীগের কাউকে খুব ওইভাবে মিডিয়াতে এসে কথা বলতে দেখা যায় নাই। তো আমার পার্সোনালি অনেক বেশি একটা ইচ্ছা ছিল যে আমি আওয়ামী লীগের কারোর সাথে কথা বলি, বিকজ আমার অনেক কোয়েশ্চেন আছে। সো সৌরভ ভাই, চলেন আমরা তাহলে ডিপ কনভারসেশনে যাই প্লিজ। বাংলাদেশ আওয়ামী লীগের হিস্ট্রি অনেক বড়। বাংলাদেশের জন্মের পিছনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমানের অনেক বড় অবদান নিশ্চয় রয়েছে, এবং বিভিন্ন সময়ে 71 থেকে 75 এবং 75-এ যখন পুরো শেখ মুজিব ফ্যামিলিকে হত্যা করা হলো, তারপরেও বাংলাদেশে আওয়ামী লীগ অনেক দিন পর্যন্তই বাংলাদেশে পলিটিক্সে ছিল না, এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগ পদার্পণ করে, এবং এরপর একটা লম্বা সময় পর্যন্ত 17 বছর তারা শাসন করে, যেটাকে এখন স্বৈরশাসন বলা হচ্ছে। 17টা বছর শাসন করার পরে হঠাৎ করে যে আওয়ামী লীগের আবার যে একটা পতন হলো, কেন সেটা? 2024-এর যে ঘটনা ঘটছে, আমি মনে করি এই ঘটনার মধ্যে আওয়ামী লীগকে কাইন্ড অফ লাইক ট্র্যাপ করা হয়েছে। 2024-এর এই ঘটনা সম্পর্কে যদি আমি ইন ডিটেল বলতে চাই, এই ঘটনাকে আমি ট্র্যাপ কেন বলতেছি, এটা আমার ভাষ্য না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ফ্রন্টলাইনার ছিলেন, ওয়ান অফ দেম ইজ আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি পরবর্তীতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তার উপর আছেন আদার ফ্রন্টলাইন আব্দুল হান্নান মাসুদ আছেন। ওনারা কিন্তু 5 আগস্টের পরে ভিন্ন ভিন্ন ইন্টারভিউতে ওনারা কিন্তু বলেছেন যে কাইন্ড অফ লাইক কনফেশনের মতো ছিল। ওনারা বলতেছে যে 5 আগস্টের আরও অনেক আগে থেকেই ওনাদের একটা প্ল্যান ছিল যে ওনারা বাংলাদেশে একটা আন্দোলন করতে চান, যে আন্দোলনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগের যে রিজিম আছে ওইটাকে পতন ঘটানো। ওইটা কিন্তু ওনাদের কনফেশন। এখন ওনারা বলতেছে যে কোটা আন্দোলন যেটা, এখন কোটা আন্দোলনটা কীভাবে আসছে, ওনারা বলতেছে যে ওনারা চায় এমন একটা আন্দোলন, এমন একটা ইস্যু নিয়ে আন্দোলন করতে চায়, যে আন্দোলনের মাধ্যমে তারা বাংলাদেশের যে মধ্যবিত্ত যে স্টুডেন্ট যারা আছে তাদেরকে এঙ্গেজ করতে পারে। এখন আপনি দেখেন বাংলাদেশের মধ্যবিত্ত স্টুডেন্ট যারা আছে তাদের সবারই কিন্তু ইন্টেনশন থাকে যে পড়ালেখা করার পর ভালো একটা চাকরি করা, রাইট? সরকারি চাকরি করা, এটাই তাদের প্রাইম ইন্টেনশন। তো ওরা চিন্তা করতেছে যদি আমরা কোটা বিরোধী একটা আন্দোলন করি, ওইখানে আমরা খুব ইজিলি
ওই মধ্যবিত্ত মানে মিডল ক্লাস স্টুডেন্ট যারা আছে ওদেরকে এঙ্গেজ করতে পারবে। তো ওরা নিজেই বলতেছে যে এই কোটা বিরোধী আন্দোলনটা আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল না, আমরা চাচ্ছিলাম জাস্ট একটা এক্সকিউজ ক্রিয়েট করে আমরা সরকার বিরোধী একটা আন্দোলন করব। এবং আপনি ফার্দার অন যদি আপনি দেখেন, আমরা পরবর্তীতে আরেকটা ভিডিওতে না, একটা টক শোতে আমরা দেখছি যে হাসিব আল ইসলাম, এ ভেরি কমন ফেস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উনি খুবই কমন একটা ফেস, অনেক ভালো বলতো। ও একটা ইয়েতে বলতেছে যে এই আন্দোলনটা মানে খুব মানে তর্কের খাতিরেও বলতেছে আর কি, একটা আর্গুমেন্টের মধ্যে, যে নিয়ম মেনে তো আর আমরা এই আন্দোলন করি নাই, এই আন্দোলন করার জন্য আমাদের মেট্রো রেল ভাঙতে হয়েছে, বিটিভি ভবনে আগুন দিতে হয়েছে, ও বলতেছে যে পুলিশকে মারতে হয়েছে, আমরা বিভিন্ন ভায়োলেন্স আমরা ক্রিয়েট করছি আন্দোলনকে সাকসেস করার জন্য। যেখানে ওনারা কিন্তু নিজে কনফেস করতেছে যে ইচ্ছে করে ওনারা এই ভায়োলেন্সটা ক্রিয়েট করছে, রাইট? আমি আরেকটা কথা আসলে না বললেই নয়, আরেকজন আছে মির্জা গালিব, লোকটা আগে ছাত্র শিবির করতো, অনেক টকশোতে দেখা যায়, খুবই পপুলার একটা ফেস। সম্ভবত ভদ্রলোক এইখানে আমাদের যুক্তরাষ্ট্রে বসবাস করেন, হাওয়ার্ড ইউনিভার্সিটিতে একটা মানে উনি লেকচারার অথবা প্রফেসর যখন একটা হবে, হার্ভার্ড না কিন্তু হাওয়ার্ডে, যাই হোক। তো উনি একটা ভিডিওতে বলতেছে যে যখন মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের সকল দাবিগুলো যখন মেনে নিচ্ছেন, তখন আমরা চিন্তায় পড়ে গেলাম যে সব দাবি যদি মেনে নেয় তাহলে আমরা এই আন্দোলনকে কীভাবে প্রলং করব। তখন ওরা চিন্তা করা শুরু করে যে কিভাবে এই আন্দোলনকে মানে বাঁচিয়ে রাখা যায়। একটা সময় বলতেছে যে সরকার হয়তো কোটা আন্দোলনের দাবি মেনে নিতে পারে, দ্যাট ওয়াজ দ্য ব্যাকগ্রাউন্ড। তাহলে দাবি মেনে নিলে আন্দোলন কিভাবে চলবে? তখন আমরা চিন্তা করলাম যে তাহলে আমাদের নতুন দাবি দিতে হবে। আপনি এই 3টা র্যান্ডম বা 4টা র্যান্ডম কনভারসেশন যদি আপনি এক জায়গায় রাখেন, তখন কিন্তু আপনি ইজিলি আপনি বুঝতে পারবেন, ইউ ক্যান রিয়েলাইজ দ্যাট ভেরি ইজিলি, যে এই আন্দোলনটা ভেরি ওয়েল অর্গানাইজড একটা আন্দোলন এবং আওয়ামী লীগকে খুবই খারাপভাবে মানে ট্র্যাপ করা হয়েছে এই আন্দোলনের মাধ্যমে। এটা অর্গানাইজ আন্দোলন ছিল, সেটা আমরা প্রিটিমাচ সবাই জানি, কারণ অনেক ধরনের কনভারসেশন আসছে, অনেক ধরনের, আপনি যে কনফেশনের কথা বললেন বা আপনার যে বিভিন্ন জায়গায় এরা যখন তাদের বক্তৃতা দিয়েছে বা ওরা কোথাও কথা বলছে, ওরা এই বিষয়টাকে বলছে। বাট রিসেন্টলি আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আসছিল, আমি আব্দুল নূর তুষারের কোনো একটা চ্যানেলে তার একটা ব্রেকডাউন দেখতেছিলাম, যে ব্রেকডাউন উনি খুব ক্লিয়ারলি বলতেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আরও কিছু উপদেষ্টা ইন্টারিম গভর্নমেন্টেরও নাকি এটার সাথে জড়িত ছিল। এই কথার সত্যতা কতটুকু? ওয়েল, ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে তো শুধু মানে ডক্টর মোহাম্মদ ইউনূসই না, এটার মধ্যে লাইক আই সেড আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছিল, মাহফুজ আলম ছিল, তারপর আরেকজন নাহিদ ইসলাম, রেজান আহমেদ, হ্যাঁ রাইট। তো ওনারা ছিল, তো ওনারা তো মানে বাই ডিফল্ট ওই আন্দোলনের সাথে মানে জড়িত ছিল, এটা তো আর মানে ওপেন আন্দোলনের সাথে না, আমি বলতেছি আন্দোলনের আগের থেকে এই আন্দোলনকে গতিময় করার জন্য বাহির থেকে তারা অনেক কলকাঠিন আছে, এই ধরনের একটা কথা আব্দুল নূর তুষার বলছিল। রাইট, আই মিন এটা তো ইভেন আমরা জানি যে আমেরিকা থেকেও ডিপ স্টেট থেকে এটা বলা হয়েছে, ডিপ স্টেট থেকে না, মানে আমেরিকান গভর্নমেন্ট থেকে এটা কনফেস করা হয়েছে যে ডিপ স্টেট এই আন্দোলনে অলমোস্ট লাইক $50 মিলিয়ন ওরা ইনভেস্টও করছে এই আন্দোলনের জন্য। এটা মানে আমেরিকা থেকে ডিরেক্টলি কিন্তু বলা হয়েছে অফিসিয়ালি। আচ্ছা, এবার অন্য একটা কথা আসে, আপনি আন্দোলনের কথা বললেন যে আন্দোলনটা শেখ হাসিনা সরকারকে পতন করানোর জন্যই হয়েছিল। এখানে আমি একটা মানে কথা, আমি সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য, আরেকটা জিনিস বলি। এখন মনে করেন আমি আর আপনি এখানে বসে আছি, যেমন বাংলাদেশে খুবই কমন একটা প্রবাদ বাক্য আছে যে মানে এই বিচার মানে তালগাছ আনা। এখন আমি আর আপনি যদি তালগাছ নিয়ে একটা বিচার করি যে এই তালগাছের মালিক কে হবে, আপনি নাকি আমি, রাইট? এখন বিচারক যদি মিস্টার এক্স থাকে, উনি এসে মানে সুষ্ঠু একটা সমাধানের মাধ্যমে এই আন্দোলনের এই বিচারের একটা পিসফুল সলিউশন দেওয়ার ট্রাই করবে, রাইট? আমাদের মধ্যে লেটস সে আমার যদি ভেতরে এইটা থাকে যে এই তালগাছটার মালিক কে হবে, আই ডোন্ট কেয়ার, বাট আমার ওই দিনে প্ল্যান হচ্ছে মানে ওই দিন আমি আইস ভাইকে প্রহার করব। सीधी बात, सबकी उल्टी गिनती चालू। নো অফেন্স, যদি আমার এইটা প্ল্যান থাকে তাহলে মিস্টার এক্স বিচারের মাধ্যমে আমাকে যদি তাল গাছ, আম গাছ, জাউ গাছ সব কিছুই দিয়ে দেয়, আমার কিন্তু স্যাটিসফাই করতে পারবে না, বিকজ আমার প্রাইম ইন্টেনশনটা হচ্ছে এখানে একটা সিন ক্রিয়েট করা। সো বাংলাদেশে দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড আউট অফ মাই আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, এখন সব কথাই আমি বুঝলাম, আপনার সাথেও আমি বুঝলাম যে আপনি যে কথাটা বলতেছেন, বাট আমার কথাটা হচ্ছে এখানে আন্দোলন যেটা হয়েছে, কোটা বিরোধী আন্দোলন যেটা শুরু হয়েছিল 18-তে, যেটা বেগবান হয় 23-এ এসা, এবং 23-এর পরে আমি যতটুকু জানি এই কোটা বিরোধী আন্দোলন যারা করছে তারা অলমোস্ট 64টা জেলায় ওদের প্রত্যেকটাতেই সমন্বয় বসানো হয়েছিল এবং তাদের মাধ্যমে এটাকে আরও বেশি বেগবান করা হয়েছে। আন্দোলনটাকে আওয়ামী লীগ সরকার
কিভাবে হ্যান্ডেল করতে পারতো? ধরেন এখন যদি টাইম মেশিন করে আপনাকে পাঠানো হয় বা আওয়ামী লীগ সরকারকে আবারও পাঠানো হয় জুলাই মাসে, কিভাবে হ্যান্ডেল করা যাইতো তাহলে আজকে আওয়ামী লীগ সরকারের পতন হইতো না? সেটা আপনার কি মনে হয়? দেখেন, আওয়ামী লীগ হচ্ছে জনতার দল, রাইট? আওয়ামী লীগ তো মানে জনগণকে যদি মিসইন্টারপ্রেট করে সামহাও যদি কেউ মানে ব্রেন স্টর্মিং করায় বা ব্রেন ওয়াশ যেটাকে বলে, ব্রেন ওয়াশ যদি করায়, এখানে আওয়ামী লীগ জোরপূর্বকভাবে কোনো কিছু করার কোনো ক্ষমতা আছে বলে আমার মনে হয় না। যদি ফোর্সফুলি আওয়ামী লীগের কিছু করার হতো তাহলে 5 আগস্ট ঘটতো না ফর শিওর, রাইট? কারণ আমরা মানে বিভিন্ন আমার কোশ্চেন আমি বুঝতে পারছি, আপনি অ্যান্সারটা দিতেছেন। না আমি বুঝতে পারছি। আমি এরা যেতে চাচ্ছি না। আমি বিলিভ করি যে যেখানে জনগণকে সামহাউ ভুল বুঝিয়ে আওয়ামী লীগের এগেনস্টে দাঁড় করানো হয়েছে, লাইক আই মেনশন বিফোর, যে আওয়ামী লীগের এগেনস্টে একটা ট্র্যাপ রেডি করা হয়েছে। আমি মনে করি না ওই সিচুয়েশনে আওয়ামী লীগ যা করছে মানে এর বাইরে আর কিছু করার ছিল, আমার মনে হয় না। আপনার কাছে মনে হইতেছে না যে পুরো বিষয়টাকে মিসহ্যান্ডেল করা হয়েছে আওয়ামী লীগের? আনলেস জনগণ বোঝে যে তাদেরকে মানে মিসলিড করা হইতেছে। এখন আমি আপনাকে আমার পক্ষ থেকে কয়েকটা সিচুয়েশনের কথা বলি। তো ওবায়দুল কাদের সাহেব যখন উনি এসে বললো যে এই আন্দোলনকে দমানোর জন্য আমার এক ছাত্রলীগই যথেষ্ট, একটা কোশ্চেন ছিল। তো সবচেয়ে আলোচিত বিষয় ছিল যে রাজাকারের নাতিপতি। তারপরে হয়ে গেল আমি কে তুমি কে, রাজাকার রাজা। বাংলাদেশের মাটিতে সেটাও শুনতে হয়েছে। এই যে কথাগুলোর পরিপ্রেক্ষিতে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, আপনার কাছে মনে হয় না যে কথাগুলো না বললে হইতো? আমি আপনার সেকেন্ড কোয়েশ্চেনটার আনসার আগে দিই যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কারণ আমি মনে করি এই আন্দোলনটাকে যেই কয়েকটা ঘটনা খুব বেশি মানে আন্দোলনের ফেজটাকে চেঞ্জ করছে, দ্যাট ওয়াজ ওয়ান অফ দেম ওয়াজ ওই রাজাকারের মানে ট্যাগ দেওয়া নাতিপতি। হ্যাঁ, রাজাকারের নাতিপতি। এখানে আমাদের ইয়াং জেনারেশনের একটা প্রবলেম, আমি ওইভাবে মানে ঢালাওভাবে বলতে চাই না, বাট এটা ল্যাকিংস বলতে পারেন, যে তারা যখন সোশ্যাল মিডিয়া যখন একটা রিলস দেখে 5 থেকে 6 সেকেন্ডের, ওই রিলস দেখার পর তারা মানে কুইকলি একটা মানে জাজমেন্টে মানে জাম্প করে। তো ওই সময় ওই ঘটনাটাই ঘটছিল, তারা জাস্ট ওই মানে 5-6 সেকেন্ডের ভিডিওটা দেখছে যে মানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আন্দোলনকারীদেরকে রাজাকার বলছে, হুইচ ওয়াজ নট ট্রু। কিন্তু আসলে পুরো ঘটনার সঙ্গে সেটা বাট আমার কথা হচ্ছে যখন ওবায়দুল কাদের সাহেব এসে বলতেছে যে আমার ছাত্রলীগই যথেষ্ট তাদেরকে ট্যাকেল দেওয়ার জন্য, সেটাই বা কতটুকু মানে রাইট ছিল? না, উনি কোন অর্থে বলছেন? কারণ দেখেন, বাংলাদেশ ছাত্রলীগ বলেন আর বাংলাদেশ আওয়ামী লীগের যত অঙ্গ সহযোগী সংগঠন আছে, মানে আমাদের স্পিরিটটাই হচ্ছে মুক্তিযুদ্ধ। যখন কেউ বাংলাদেশ আওয়ামী লীগের সামনে এসে মনে করেন বাংলাদেশে রাজাকার বলে স্লোগান দিবে, আর লাইক আই সেড মানে আওয়ামী লীগ বা অঙ্গ সহযোগী সংগঠন যারা আছে মুক্তিযুদ্ধের স্পিরিট নিয়ে রাজনীতি করে, আমাদের সামনে যখন মানে কেউ রাজাকার বলে স্লোগান দেয়, আমরা তখন মানে ব্যথিত হই, রাইট? তো উনি যে কথাটা বলছে, আপনি কোন অর্থে বলতে পারেন যে ওনার জায়গা থেকে হয়তো বা এই কথাগুলো বলাটা মানে উনি না বললেও পারতো। বাংলাদেশে তখন আওয়ামী লীগের উনি যে প্রেসিডেন্ট সদস্য, উনি জেনারেল সেক্রেটারি ছিল, ওনার জায়গা থেকে এটা বলা ওই রকম দায়িত্বশীল জায়গা থেকে উনি এটা না বললেও পারতেন। বাট এট দ্য সেম টাইম আমি এটাও বলবো যে মানে ওনার এই কথার কনসিকুয়েন্সটাকেও একটু ওভার এক্সাজারেট করা হয়েছে, যেটা না করলেও পারতো। এখন আমি আপনার কথা আসি, আপনি একটু আগে যে কথাটা আমাকে বললেন যে এই পুরো যে আন্দোলনটা ছিল এটা আপনার একটা ডক্টরেট একটা আন্দোলন ছিল, এবং অনেকদিন ধরে এটাকে প্ল্যান করা হয়েছে, প্ল্যান করে করানো হয়েছে। তা আমার কোশ্চেনটা হচ্ছে, যখন এই প্ল্যান করে করানো হয় তখন আপনারই দলেরই প্রধান যারা থাকে তারা এই ধরনের কমেন্ট করে সুযোগটা করে দেয় না যে আসলে এবার সুযোগটা নিয়ে যায়? আই ডোন্ট থিঙ্ক দে ওয়ার অ্যাওয়্যার অফ দ্যাট। আমি মনে করি না যে আওয়ামী লীগের নীতি নির্ধারক যারা ছিলেন, এমনকি বাংলাদেশের মানে এটা অবশ্য আমি মানে গ্যারান্টি দিয়ে তো অবশ্যই বলতে পারি না, বাট আই জাস্ট ফিল লাইক মানে ইভেন বাংলাদেশের মানে গোয়েন্দা সংস্থা ওরাও ব্যর্থ, মানে ওনারা এই টোটাল ঘটনাটা ওনারা প্রেডিক্ট করতে পারে না। আমি যতদূর জানি ডিজিএফআই জানতে পুরো ঘটনা, সো ডিজিএফআই যদি জানতো তাহলে শেখ হাসিনা কেন জানতো না? ওয়েল জাস্ট একটা স্টেটমেন্ট, আমি মনে করি না এটা ট্রু। ডিজিএফআই জানতো বা আই মিন এই ব্যাপারগুলো নিয়ে আসলে মানে আমরা ডিসকাস করার মতো মানে ওই রকম নলেজও আমাদের আছে বলে আমার মনে হয় না, আমার পার্সোনালি যদি আমি আমার কথা বলি। সো বাট আমি আমার এক্সাম্পশন থেকে যদি বলি, এগেন আর একটা ফুটনোট আমার দিয়ে রাখা উচিত, আমি তো এখানে আওয়ামী লীগের কোনো স্পোক্স পারসন না। সো হোয়াট এভার আই এম সেইং ইন দিস শো, এভরিথিং কিন্তু আমি আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট থেকে, আমার পার্সোনাল অবজারভেশন থেকে বলতেছি। সো যাই আমি বলতেছি, এই কোনো কথার
কোনো কথাই আওয়ামী লীগের কোনো স্ট্যান্ড পয়েন্ট না, এই কোনো কথার রেসপন্সিবিলিটি আওয়ামী লীগ এজ এ পার্টি নিতে বাধ্য না। এগেন সো ডিজিএফআই যে কথা বলতেছেন, আমি মনে করি না ডিজিএফআই ওয়াজ অ্যাওয়্যার অফ দ্যাট। আর এই আন্দোলনের প্রত্যেকটা ফেজে তো ফার্স্ট একটা মানে স্টেজ থেকে অন্য স্টেজে শিফট করছে, মানে সিচুয়েশন কন্ট্রোল করা খুব টাফ ছিল গভর্নমেন্টের জন্য। কন্ট্রোল করাটা ছিল। আচ্ছা ঠিক আছে, সব কথাই মেনে নিলাম আপনার, বাট আপনাকে আমি এই কোয়েশনটা আবারও করতেছি, আপনার কি মনে হয় না, ঠিক আছে আপনি আওয়ামী লীগের কোনো স্পোর্টস পার্সন না, কিন্তু আপনি তো আওয়ামী লীগ করেন। হ্যাঁ, তো আমার কোয়েশনটা হচ্ছে যে আওয়ামী লীগ কর্মী, এখন পর্যন্ত 2024-এর পরে আওয়ামী লীগের কোনো কর্মী কোথাও এসে অ্যাপোলোজাইজ করে নাই 24-এর ঘটনার জন্য। এখানে একটা অ্যালিগেশন আছে, মাস মার্ডারের অ্যালিগেশন আছে, অলমোস্ট 2000 মানুষের মারার অ্যালিগেশন আছে। তারপরে কিন্তু কারোর মুখ থেকে একবারও এসে স্বীকার করাও হয় নাই বা অ্যাপোলজাইজ করাও হয় নাই। সো সেইটা কেন, আপনাদের স্ট্যান্ড পয়েন্টটা কি এইখানে আপনার? এখানে মানে আওয়ামী লীগ এই আন্দোলনের সময়, এই ইনসিডেন্টের সময় আওয়ামী লীগ সরকার ছিল, রাইট, সরকারের দায়িত্বে ছিল। আপনি সরকারের দায়িত্বে থাকা অবস্থায়, মানে উইথ নো অফেন্স আমি বলতেছি, সরকারের দায়িত্বে থাকা অবস্থায় যদি ওই রাষ্ট্রে যদি একটা বিড়ালও যদি মারা যায়, ওইটার দায়বদ্ধতা কিন্তু সরকারের থাকে, রাইট। তো এখানে এত বড় একটা আন্দোলন হয়েছে, অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে যদি বলি আওয়ামী লীগ এই দায় এড়াতে পারবে না, উইচ ইজ ভেরি ন্যাচারাল। বাট আমি যেটা আগে মেনশন করলাম যে তখন আওয়ামী লীগের তেমন কিছু করার ছিল না। বাট আপনি যে নাম্বারটা একটু আগে বললেন, এই নাম্বার নিয়ে আমার মানে অবজেকশন আছে যে 2000-এর মতো, এটা এক্সাজারেটেড একটা নাম্বার। আমরা মানে এই আন্দোলনকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যে লিস্ট করা হয়েছে, ওই লিস্টে কিন্তু মানে নাম্বার ছিল অলমোস্ট লাইক 823 জনের মতো। আমি যতটুকু সেই পিনাকির মতো হয়ে গেল না, এটা মানে এখানে কিন্তু আওয়ামী লীগের হাত নাই। এই নাম্বারেও আমার অবজেকশন আছে, আর এই নাম্বারে আমার অবজেকশন থাকার পেছনে যথেষ্ট রিজন আছে। বিকজ আপনি দেখেন এই 823 জনের মধ্যে যে নাম্বারগুলো আছে, বিগত কয়েকদিন আগে আমরা দেখতে পেলাম একটা নিউজে, একটা ছেলে মদ্যপান করে মারা গেছে, তাকেও কিন্তু এই লিস্টে ইনক্লুড করা হয়েছে। তো তার উপর আবার আরেকটা জিনিস আমার একটা ইন্টারেস্টিং ঘটনা মনে হয়েছে, এই আন্দোলনের সর্বপ্রথম শহীদ বলে যাকে ঘোষণা করা হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওর নাম হচ্ছে ইব্রাহিম। একেবারে প্রথমে আবু সাইদের ওই ঘটনার আরও আগে হ্যাঁ, যে বলা হয়েছিল ইব্রাহিম নামের একটা ছেলে শহীদ হয়েছে ওই আন্দোলন। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে 5 আগস্টের পর ওই ছেলেটা এই আপনার অন এয়ারে আসছে, একটা প্রোগ্রামে আসছে, আসার পর বলতেছে যে আমার নাম ইব্রাহিম, এই আন্দোলনের সর্বপ্রথম শহীদ হচ্ছে আমি। ও ক্রেডিট নেওয়ার জন্যই মানে ওই মানে অনেক বড় বড় মানে কি বলে কথাগুলো ফাঁস করে দিছে এই সমস্ত ঘটনা। আমি সরি একটু মানে হ্যাঁ সরি। তো ও মানে বলতেছে যে এখনও আমার সামনে অনেক ভিডিও আসে, যে ভিডিওতে বলা হয় যে আমি মানে এই আন্দোলনের প্রথম শহীদ আমি, এবং এই প্রত্যেকটা ভিডিওতে মিলিয়নস অফ ভিউজ। তো তখন কিন্তু শুধু এই ইব্রাহিমই না, আমি মনে করি ওই আন্দোলনকে ঘিরে আরও অনেক বেশি রিউমার্স ছড়ানো হয়েছিল, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চালানো হইতেছে, ওই রকম একটা রিউমার্স ছড়ানো হয়েছিল। তারপর জানা গেছে যে এই থ্রু আউট দ্য এন্টায়ার প্রোটেস্ট ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্টও কিন্তু মারা যান নাই। আর এগেন 823 জনের যে লিস্ট, এখানে অনেক মানুষ আছে, ওদের সাথে ওই আন্দোলনের কোনো লেনাদেনা নেই, ওনাদেরকে শহীদ দেখানো হয়েছে। সো এই লিস্টকে আমি মোটেও বিশ্বাস করি না। বাট এগেন একজনও যদি মারা যায়, অ্যাকাউন্টেবিলিটির পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি, আওয়ামী লীগ যেহেতু সরকার ছিল তখন, ওই দায়গুলো আওয়ামী লীগ এড়াতে পারবে না। আমি জানি এটা একটা কনস্পিরেসি ছিল, বাট ওই কনস্পিরেসি থেকে বাংলাদেশের মানুষকে আওয়ামী লীগ রক্ষা করতে পারে নাই, ওই দায়টা আওয়ামী লীগকে নিতেই হবে। কোশ্চেনটা আমি আপনাকে করতাম যে 840 জন আর 2000 জন নাম্বারটা বড় কথা না, বড় কথা একজন যদি মারা যায় সেটা তো একটা অ্যাকাউন্টেবিলিটি। আর সাথে সাথে আমি আরেকটি কথাও বলে দিতে চাই, মানে জাতিসংঘ যে ইয়েটা করছে, জরিপ করছে বাংলাদেশে, বা কাইন্ড অফ লাইক একটা ইনভেস্টিগেশন করছে, ওই ইনভেস্টিগেশনে কিন্তু ওরা নাম্বার দিছে যে বাংলাদেশের ওই আন্দোলনে জুলাই থেকে 15 অগস্ট, আপনি তারিখটা একটু খেয়াল করবেন, 15 অগস্ট পর্যন্ত প্রায় 1400 মানুষ মারা গেছে, রাইট। আওয়ামী লীগের রিজিমের পতন হয়েছে হচ্ছে 5 আগস্ট। যেমন অন্তর্বর্তীকালীন সরকারের ভাষ্য মতে 800 জন মানুষ মারা গেছে 5 আগস্ট পর্যন্ত। তার মানে হচ্ছে তাদের ভাষ্য মতে 5 আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত মানুষ মারা গেছে প্রায় 600 মানুষ, রাইট। তো এই 800 মানুষের রেসপন্সিবিলিটি যদি আওয়ামী লীগের নিতে হয়, এই 600 মানুষের রেসপন্সিবিলিটি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকেও নিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে টেকনিক্যালি না নিলেও কোনো সমস্যা তো নাই, কারণ আপনাদের যে দল যে ক্ষমতায় ছিল তাদেরই মানুষজন কিন্তু তখনও ক্ষমতায় আছে, কেউ কিন্তু নামে নাই তখনও, সেটা আপনি সচিবালয় থেকে বলেন, পুলিশ
আর্মি বা আপনি যেটাই বলেন সবাই ছিল। So যদি মারা যায়ও সেটা দায়বদ্ধ ডক্টর ইউনূসেরই কেন নিতে হবে? সচিবালয় মাত্র ক্ষমতায় আসছে তখন। না মানে ক্ষমতায় আসলেও বাংলাদেশের মানে এটা তো আমরা সবাই জানি যে উপর মহল থেকে মানে না হলে গ্রিন সিগন্যাল না হলে অনেক কিছুই ঘটে না। সো মানে এগেন আমি বলতেছি যে মানে সবকিছু যে ঢালাওভাবে মানে আমি বলতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই হত্যাকাণ্ডগুলো করছে আমি এটা বলতেছি না, কিংবা আওয়ামী লীগের সময়ে যে মানে সব হত্যাকাণ্ড যে মানে একজন স্পেসিফিক মানুষের নির্দেশেই হয়েছে আমি ওইটাও বলতেছি না। আমি জাস্ট বলতেছি অ্যাকাউন্টেবিলিটির যে জায়গাটা আছে ওই জায়গা থেকে মানে দায়টা এড়ানো সম্ভব না, আমি ওইটা মেন করছি আর কি। 24শে জুলাই কিন্তু আওয়ামী লীগকে একদম উল্টায় পাল্টায় দিয়েছে, আমি মনে করি অলমোস্ট 360 করে দিয়েছে। আপনি মনে করেন বাংলাদেশের পলিটিক্সে আওয়ামী লীগ এখন কতটা রেলেভেন্ট তাহলে? 100% রেলেভেন্ট। আপনি দেখেন বাংলাদেশে এখন মানে বিগত এই যে লাস্ট ইলেকশন যেটা গেছে 12ই ফেব্রুয়ারিতে, আমি মোটামুটি কনফার্ম যদি আওয়ামী লীগকে ইচ্ছে করে এই ইলেকশন থেকে এক্সক্লুড করা হয়েছে, যদি আওয়ামী লীগ এই ইলেকশনে পার্টিসিপেট করতো, আওয়ামী লীগ যদি সরকার গঠন নাও করতো, অন্তত পক্ষে আওয়ামী লীগ মানে একটা ফাইটিং স্কোরে থাকতো ডেফিনেটলি, এটা মানে কোনো ডাউট নাই। এবং আমার এই কথা জামাতের যে বিষয় আসন পাইতেন আনডাউটেডলি জামায়াত তারা মানে তাদের লাইফে কখনো 10%-এর বেশি ভোট পায় নাই, 7-8%-এর বেশি। হ্যাঁ 7-8%, রাইট। মাঝে মনে হয় তারা একবার পাইছিল 2টা আসন আউট অফ 300, একবার পাইছিল 3টা, মানে এইরকম মানে 4টা বড় ইলেকশনে এরা কখনোই 5টার বেশি আসন পায়নি। না একবার 5টার বেশি একবার মনে হয় পাইছে, 5টার বেশি পাইছে। সরি আমি নাম্বারগুলো মনে নাই, বাট মানে ওভারঅল যদি আপনি ভোট কাউন্ট করেন জামায়াতে ইসলাম এইবার এত বেশি ভোট, ফার্স্ট অফ অল এই ইলেকশনের ক্রেডিবিলিটি নিয়ে আমার যথেষ্ট কোয়েশ্চেন আছে। এই ইলেকশন মানে কতটুকু ইঞ্জিনিয়ারিং হয়েছে, কতটুকু ট্রুথ হয়েছে এটা মানে আমরা জানি না। এই ইলেকশনে মানে কতটা ভোট কাস্ট হয়েছে এটা নিয়ে তো অলরেডি মানে অনেক নিউজ হয়েছে। কোনো আসনে দেখা গেছে যে 400% ভোট কাস্ট হয়েছে, কোনো আসনে 200%, 300% ভোট কাস্ট হয়েছে। গণভোটের সাথে আপনার পপুলার যে ভোটটা আছে ওইটার মানে ক্যালকুলেশন মিলে না। আর আপনি দেখেন ইউজুয়ালি যখন একটা ইলেকশন হওয়ার সাথে সাথে সর্বপ্রথম যে রেজাল্টটা আসে ওইটা হচ্ছে টোটাল কতটা ভোট কাস্ট হয়েছে, কারণ ওইটা হিসাব করা সবচেয়ে ইজিয়েস্ট থিং। এই ইলেকশনে কতটা ভোট কাস্ট হয়েছে ওইটা ওই দিন রাত 10টা পর্যন্ত মানে ইলেকশন কমিশন কিন্তু ওই রেজাল্টটা দিতে পারে নাই, উইচ ইজ অ্যাবসলিউটলি অ্যাবসার্ড। পরের দিনে জানানো হয়েছে যে মানে 59% ভোট নাকি কাস্ট হয়েছে, যেটা ট্রু না। তো এই ইলেকশনের ক্রেডিবিলিটি নিয়ে আমার কোয়েশ্চেন আছে। আপনি যখন ক্রেডিবিলিটি নিয়ে কথা বললেন আপনি দেখতেছেন আমি হাসতেছি, হাসার পিছনে আপনি ডেফিনেটলি জানেন রিজনটা কি। তার আগের 3টা ইলেকশনে যে ডক্টরেট করা হয়েছে সেটা নিয়ে আপনার কি আর, কারণ আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন তো কোনো একটা ফেয়ার ইলেকশন দিয়ে যেতে পারে না। এখন মানে এটা হচ্ছে বিরোধী দলের নেগেটিভ বা মানে বিরোধী দল বলতে আসলে মানে মোটা থেকে বাংলাদেশের 2টা দলকে আমি মানে কাউন্ট করি, বাকি সব দলকে হ্যাঁ বড় দল বলতে মানে আমি আওয়ামী লীগ আর বিএনপির কথাই বলি। 2014 18 ইলেকশনে বিএনপি অংশগ্রহণ করে, রাইট। সো ওই দিক থেকে আপনি যদি মনে হয় আসলে 24 তো ছিল না, 24-এ না ছিল না, হ্যাঁ 23-এ, রাইট। 23-এ ইলেকশনও ছিল না। তো মানে যদি ওই ইলেকশনগুলোতে বিএনপি অংশগ্রহণ না করার কারণে যদি আপনি বলেন ওইগুলো ক্রেডিবিলিটি ছিল না, তখন ওকে দ্যাট মাইট বি এ গুড কোয়েশ্চেন। ওর 18 ইলেকশনে যে রাতের বেলা ভোট দেওয়ার যে অ্যালিগেশন আসছিল বাংলাদেশের ইতিহাসে কখনো মানে 100%, আমি একেবারে আপনার কথা আমি উড়িয়ে দিব না যে না ওইরকম কোনো ঘটনা ঘটে নাই, বিচ্ছিন্নভাবে কয়েকটি আসনে ঘটনাটা ঘটছে। বাট আমরা যদি 26-এর যে ইলেকশনের কথা যদি আমরা বলি, মানে রাত থেকে না সন্ধ্যা থেকে মানে মোটামুটি শুরু হয়েছে। বাট এগেন কোনো ইলেকশনে 100% সলিড বা 100% অনেস্টলি মানুষ ভোট দিচ্ছে, কোনো ধরনের কোনো ঘটনা ঘটে নাই এটা আমি বলবো না। আওয়ামী লীগ তো আর মানে ওই সময় আওয়ামী লীগের সব লোকাল নেতাকর্মী যারা আছেন ওনারা সবাই যে ফেরেশতা আমি ওইটাও বলবো না। বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটছে, বাট আমি বলবো তুলনামূলক ওই ঘটনাগুলো খুবই সীমিত ছিল। বাট 26-এ দ্যাট ওয়াজ টু মাচ। এখন আমরা তো 24 নিয়ে অনেকক্ষণ কথা বললাম, এবার আসেন আওয়ামী লীগের যে সিচুয়েশন সেটা নিয়ে একটু কথা বলি। গত স্পেশালি আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময় লাস্টে যে 7-8 বছর ছিল, এই 7-8 বছরে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে যে নেতাকর্মী আছে তাদের সবচেয়ে বড় যেই কমপ্লেইন ছিল সেটা হচ্ছে যে ওদের ওই তৃণমূল নেতা যারা অনেক বেশি ডেডিকেটেড তাদেরকে এনাফ ক্রেডিট দেওয়া হচ্ছে না। এবং তখন গুপ্ত এবং অনেক মানুষজন টাকা পয়সা দিয়ে আওয়ামী লীগে ঢুকছে, বিভিন্ন পদ কিনে নিয়েছে, যাদের সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্কই ছিল না। ইটস অল অ্যাবাউট মানি এট দ্যাট পয়েন্ট। এটা কি আপনার আওয়ামী লীগে আজকের যে সিচুয়েশনে পৌঁছাইছে এটার পিছনে অনেক বড় দায়ী? দ্যাট ওয়াজ পার্ট অফ ইট।
এটা পার্ট অফ ইট অবশ্যই। আর ওই যে গুপ্তর যে কথা বলতেছেন, আসলে এইগুলা বোঝা মানে অ্যাসেস করা এত টাফ। আপনি দেখেন এই আন্দোলনের সময় বিশেষ করে মানে ছাত্রলীগ থেকে যারা বেইমানি করছে, মানে ওয়ান অফ দ্য পোস্টার বয় হচ্ছে সার্জি সালাম, জার্নাল সালাম আপনার সাদিক কায়েম, সাদিক কায়েম। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির রাইট, অনেক বড় পজিশন সে ছিল। পজিশন কি সে ছিল জানি না, বাট মানে ওকে মানে অনেক স্লোগান, সেটা ছিল। হ্যাঁ সম্ভবত, বাট ওকে মানে অনেক মিছিল করতে দেখা গেছে। বাট সার্জি সালামকে দেখা গেছে যে বঙ্গবন্ধুকে নিয়ে অনেক আবেগঘন বক্তব্য দিছে। হ্যাঁ, কিভাবে বিভিন্ন গল্প, কথা এবং কাজের মাধ্যমে বঙ্গবন্ধু ধীরে ধীরে আমার বঙ্গবন্ধু হয়ে উঠলেন, সেই গল্পগুলো আজকে আপনাদের শোনাতে চাই। আপনি দেখেন এই ছেলেগুলোকে মানে ওরা মানে ছাত্রলীগের যারা পজিশন দিছে, ওদের কথাবার্তা, ওদের এফোর্ট দেখে বোঝার কোনো উপায় নেই যে দে আর হিপোক্রেটস। ওর বাবাও ওর উপজেলা আওয়ামী লীগের একজন পোস্টেড লিডার, ইফ আই এম নট মিস্টেকেন হি ওয়াজ ভাইস প্রেসিডেন্ট ওর জয়েন্ট সেক্রেটারি ওনার উপজেলায়। তো হাউ কাম মানে ছাত্রলীগের একজন মানুষ বুঝবে যে এই ছেলেটা একটা হিপোক্রেট এবং ও প্রিটেন্ড করতেছে ছাত্রলীগ করে আসলে। ঠিক আছে, আমি আপনার কথা মেনে নিলাম। বাট আপনি এই জায়গাটাতে আপনি অ্যাবসলিউটলি রাইট যে অনেক মানুষ আছে যারা তাদের পার্সোনাল বেনিফিটের জন্য মানে ছাত্রলীগ করতো। এটা আসলে ছাত্রলীগ না, তারপরে সব এক্স্যাক্টলি আমি রাইট, আমি এই কথা না, আওয়ামী লীগ যুবলীগ এইটা বলতেছেন। হ্যাঁ, এই ক্লাসের মানুষ বাংলাদেশে দেখেন এই যে ছাত্রলীগ যারা করতো বা আওয়ামী লীগ যুবলীগ, এরা তো বিদেশ থেকে আসে না, চারের দেশ থেকে আসে না, এরা এই বাংলাদেশের মানুষ। এই বাংলাদেশের মধ্যে একটা ক্লাসের মানুষ আছে, ওরা যখন যেই দল ক্ষমতায় যায় ওই জাস্ট মানে কাপকেকটা খাওয়ার জন্য ওরা ওই দলের প্রিটেন্ড করে সরকারি দল। হ্যাঁ হ্যাঁ রাইট, ওরা সবসময় সরকারি দল। সো এদের নির্দিষ্ট কোনো দলীয় পরিচয় নাই। তবে হ্যাঁ, এই মানুষগুলোকে মানে আওয়ামী লীগের অনেক নেতারা, লোকাল লিডাররা মানে আইডেন্টিফাই করতে পারে না, এটা তাদের ব্যর্থতা, আমি অবশ্যই বলবো। এটা তো খালি শুধু ব্যর্থ না, এটা অনেক বড় ব্যর্থ, অনেক বড় ব্যর্থতা। আপনি যদি আপনার নিজের যে সক্রিয় কর্মীরা আছে যারা সারাটা জীবন ধরে কাজ করে আসছে, আপনার তাদেরকে যদি দিতে না পারেন তাহলে এটা তো ব্যর্থতাই। রাইট, এটা ডেফিনেটলি এটা একটা ব্যর্থতা। এটা হচ্ছে মানে লোকাল পর্যায়ে যারা পলিটিক্স করে স্পেশালি, এটা তাদের ব্যর্থতা আমি মনে করি। তারা অনেক সময় তাদের দল ভারী করার জন্য এই কাজগুলো করছে এবং ইভেনচুয়ালি দলকে এটার জন্য কনসিকুয়েন্স ভোগ করতে হয়েছে আর কি। আওয়ামী লীগের গত 17 বছরে আপনি কর্মী হিসেবে কতটা দেখেন আমি জানি না, বাট বাইরে থেকে যদি দেখা হয় এবং অ্যানালাইজ করা হয় তাহলে অনেক ভুল করে গেছে 17 বছরে। সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে আয়নাঘর। আয়নাঘরে নাকি অনেক মানুষকে রাখা হয়েছে, বছরের পর বছর গায়েব করে দেওয়া হয়েছে। তারপর আয়নাঘর দেখানো হইলো কয়েক জায়গায়, 32-এও দেখানো আয়নাঘরের কিছু ধানমন্ডি 32-এ। সেটা নিয়ে আপনাদের মতামত কি? আয়নাঘর মানে শব্দটা শুনে অনেক ভৌতিক একটা ভাব আসে, যে মানে অনেক ডেঞ্জারাস একটা ওয়ার্ড। আসলে এই ওয়ার্ডটা আমি যদি মানে মিস্টেক না করে থাকি, এই ওয়ার্ডটা হচ্ছে তাসনিম খলিল নামের একজন মানে সাংবাদিক, সম্ভবত নেত্র নিউজের একজন সাংবাদিক। এই নামটা কিন্তু আওয়ামী লীগের গভর্নমেন্টের দেওয়া কোনো নাম না। ওই সাংবাদিক এই নামটা দিছে যে আয়নাঘর। মূলত আয়নাঘর দিয়ে তারা যেই কথাটা ওনারা মিন করতে চায় যে মানে যে কোনো মানুষ যারা সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতো কিংবা ষড়যন্ত্র করার চেষ্টা করতো, তাদেরকে সাদা পোশাকে উঠিয়ে এনে বছরের বছর ওনাদেরকে আটকে রাখা হতো। আমি মনে করি এটা জাস্ট একটা নেগেটিভ আওয়ামী লীগের এগেনস্টে এটা মানে ক্রিয়েট করা হয়েছে, উইচ ইজ নট ট্রু এট অল। আপনি দেখেন আমরা দেখছি কয়েকজন মানুষ, যেমন সম্ভবত মীর কাসেমের ছেলে, আমি নামটা ভুলে গেছি, গোলাম আজমের ছেলে গোলাম আজমি ছিল। হ্যাঁ, ওই যে ব্রিগেডিয়ার আজমির, হ্যাঁ মীর কাসেমের ছেলে ব্যারিস্টার আরমান সম্ভবত ওনাদের নাম। আরো 2 সাংবাদিককেও পাওয়া যায়। হ্যাঁ, তো ওনারা বলতেছে যে ওনারা 8 বছর 10 বছর পর ওই মানে তথাকথিত আয়নাঘর থেকে ওনারা বের হয়ে আসছে। এখানে আমার একটা কোয়েশ্চেন আছে আইস ভাই, আয়নাঘরে ওনাদেরকে যদি নিয়ে যাওয়াই হতো, আওয়ামী লীগ সরকার যদি মানে ফিল করতো যে ওনাদেরকে গায়েব করে দেওয়া উচিত, আম সরি আমি মানে আমার শত্রুরও মৃত্যু কামনা করি না কখনো, বাট আমার একটা কোয়েশ্চেনটা হইতেছে যে আওয়ামী লীগ যদি এত খারাপ হতো, ওনাদেরকে উঠিয়ে নিয়ে যেত, 10-15 বছর ওনাদেরকে বাঁচিয়ে রাখলো কেন? সেটার অ্যান্সার তো আপনি দিতে পারেন, আমি কি দেবো? আমি আনসার, কারণ এটা ট্রু না, এই টোটাল ঘটনাটা ট্রু না। যদি ওনাদেরকে আওয়ামী লীগ যদি ডিস্টার্ব মনে করতো যে ওনারা মানে ওনাদেরকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখা যাবে না, যদি মনে হতো, এগেন আমি আবারও বলতেছি যে আমি কখনো কোনো আমার শত্রুরও মৃত্যু কামনা করি না। আমি এখনও মানে ওনারা মিথ্যা কথা যদি বলে ওনাদেরকে আইনগতভাবে শাস্তি দেওয়া হোক, বাট আমি চাই না মানে দীর্ঘায়ু বা সুস্বাস্থ্য কামনা করি এজ এ হিউম্যান বিং। আচ্ছা, আমি জাস্ট এই কথাটাই বলতেছি আর কি, যে অনেকেই যারা মানে বলতেছে যে 10 বছর 15 বছর আমাদেরকে আটকে রাখা হয়েছিল, তো আওয়ামী লীগ এত খারাপ 10 বছর 15 বছর একজন মানুষকে আটকে রাখছে, তাহলে বাঁচায় রাখছে কেন?
মেরে দিলেই তো পারতো, এত খারাপ যখন। তো আমি মনে করি না এগুলা মানে সত্য কোনো ঘটনা। যেটা সত্য হইতে পারে, কোনো মানুষকে যদি আওয়ামী লীগ সাসপিশিয়াস ক্যারেক্টার হিসেবে যদি আইডেন্টিফাই করে, আওয়ামী লীগ না সরি মানে প্রশাসন, হ্যাঁ প্রশাসন বা মানে গোয়েন্দা সংস্থা যদি কোনো মানুষকে সাসপিশিয়াস ক্যারেক্টার হিসেবে যদি আইডেন্টিফাই করে, তখন হয়তো বা মানে ওনাদেরকে সাদা পোশাকে উঠিয়ে আনা হতো কোনো ওয়ারেন্ট ছাড়া। তারপর কোয়েশ্চেন করে সর্বোচ্চ একদিন হয়তো বা অথবা ম্যাক্সিমাম 2 দিন রাখা হতো, তারপর ছেড়ে দেওয়া হতো। এবং এই জিনিস হ্যাঁ এটা তো আপনার স্বাধীনতার এটা কনস্টিটিউশনাল কি না আমি জানি না, আমি শিওর না, হতে পারে এটা আনকনস্টিটিউশনাল। সো এটা যদি হয়ে থাকে দ্যাট নিডস টু বি স্টপ। বাট এইটা যদি বলে মানে আওয়ামী লীগের রেজিমে থাকা অবস্থায় হয়েছে, আমি বলবো যে হ্যাঁ এটা সম্ভব, হয়তো বা এটা হয়েছে। এটা কিন্তু মানে অনেক উন্নত রাষ্ট্রে, আমেরিকার মতো উন্নত রাষ্ট্র কিন্তু এরকম ঘটনা ঘটে। ইভেন আপনি দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও আনিস আলমগীর একজন বাংলাদেশের একজন সাংবাদিক, মানে হ্যাঁ সিনিয়র সাংবাদিক, উনি জিম থেকে বের হয়েছে, বের হওয়ার পর ওনাকে হঠাৎ করে সাদা পোশাকে ওনাকে উঠিয়ে নেওয়া হয়েছে। তারপর প্রথমে ওনাকে থানাতে নেওয়া হয়েছে, কিছু জিজ্ঞাসাবাদ করার কথা বলে। আমরা এই বিষয়ে আসবো, বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের বিষয়ে আসবো। ওকে, সো আমার লাস্ট কোশ্চেনটা হচ্ছে যে আওয়ামী লীগ যদি এখন, আপনি বলছেন যে আওয়ামী লীগ স্টিল রেলেভেন্ট আওয়ামী লীগ এই কারণে থাকতে পারছে বিকজ এখনো আওয়ামী লীগের অনেক সাপোর্টার বাংলাদেশে আছে, হার্ডকোর সাপোর্টার আছে যারা এখনো বিলিভ করে যে যেটা হয়েছিল সেটা ভুল হয়েছিল, বাট এরা এখনো সাপোর্ট করে যেতেছে। তো সেই জন্য হইলেও রেলেভেন্ট আছে। বাট যদি বাংলাদেশে এখন আওয়ামী লীগের ফেরত আসতে হয়, সেটা কিভাবে আসবে, কার নেতৃত্বে আসবে? কার নেতৃত্বে আসবে? এখন পর্যন্ত মানে অ্যাজ অফ নাও আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনাই আছেন এবং আমরা মানে ওনার লিডারশিপে আমরা ফলো করতেছি। বাট এখন যদি শেখ হাসিনার বাংলাদেশে আসতে হয়, তার মানে ওনাকে বিচারের সম্মুখীন হতে হবে। উনি হবেন, আমি মনে করি উনি মানে মানসিকভাবে প্রস্তুতি মানে নিচ্ছেন। আর বাট আমি যেটা বিশ্বাস করি যে আওয়ামী লীগ অচিরেই বাংলাদেশে ফিরে আসবে। এখন জাস্ট এখনও আসতেছে না বা না আসার রিজনটা হচ্ছে উনি মানে ফিল করতেছে না যে বাংলাদেশে মানে সঠিক আইনের বাস্তবায়ন হচ্ছে বা বাংলাদেশের কোর্টটা এখন যেহেতু নতুন সরকার আসছে, সো ইটস টু আর্লি টু মেক এ জাজমেন্ট অ্যাবাউট দেম। বাট আগের এত লাস্ট 17 মাসের কথা যদি আমি বলি যে মানে তখন বাংলাদেশের সঠিক কোনো শাসন ছিল না, কোর্টও ছিল একটা ক্যাঙ্গারু কোর্টের মতো। আপনি যেমন আমি একটা সলিড এক্সাম্পল আমি যদি দেই, ওই যে আগে বললাম হাসিবুল ইসলাম মানে উনি অন এয়ারে বলতেছে যে মেট্রো রেলে যদি আমরা আগুন না দিতাম, বিটিভিতে যদি ভাঙচুর না করতাম, তাহলে এই আন্দোলন সফল হতো না। ইন্টারেস্টিং থিং হচ্ছে মানে তাজুল ইসলাম যিনি আগে চিফ প্রসিকিউটর ছিল, উনি কিন্তু শেখ হাসিনার এগেনস্টে যে এলিগেশনগুলো আনছে, এই এলিগেশনের মধ্যে অন্যতম ছিল মানে বিটিভিতে আগুন দিয়েছেন, শেখ হাসিনার নেতৃত্বে আগুন দেওয়া হয়েছে, বিটিভিতে মেট্রো রেলে ভাঙচুর করা হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। এটার মানে এটা যে ট্রু না, এটা হাসিবুল ইসলাম নিজেই বলতেছে অন এয়ারে। এরকম আরও অনেক বিষয় আছে যেগুলো রাইট না। যেমন আমি আরেকটু অ্যাড করতে চাই, আপনি দেখেন যে কয়েকটা রায় হয়েছে শেখ হাসিনার এগেনস্টে বাংলাদেশের কোর্টে, তাজুল ইসলামের কথাই যদি বলি, তাজুল ইসলাম হচ্ছে মানে চিফ প্রসিকিউটর, কিন্তু উনি কিন্তু আওয়ামী লীগের রেজিমের সময় হি ওয়াজ ইন ডিফেন্স কাউন্সিল, রাইট? সো ডিফেন্স কাউন্সিল থেকে একজন মানুষকে যখন আপনি প্রসিকিউশনে এসে পেনে বসাবেন, তখন স্বাভাবিকভাবে মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্রিয়েট হবে। সো মানে যখন মানে কোর্টের বাংলাদেশের যে আইন ব্যবস্থা যেটা, এটা যখন আরেকটু ইমপ্রুভ হবে, আই এম কোয়াইট শিওর দ্যাট শেখ হাসিনা উইল কাম টু বাংলাদেশ অ্যান্ড শি উইল ফেস ইট। তো শেখ হাসিনা যদি আসে, বা শেখ হাসিনার তো বয়স হইতেছে, তো একটা পর্যায়ে ওনাকে তো ছাড়তে হবে। সো পরবর্তী জেনারেশন কারা বা পরবর্তী লিডার হিসেবে কারা আসতেছে? এই ব্যাপারে যেহেতু আমাদের নেত্রী শেখ হাসিনা এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশন দেন নাই, সুতরাং আমি ওইটা নিয়ে কোনো কিছু মানে আমি প্রিডিক্ট করতে চাই না। আপনার কি মনে হয় যে নেপোটিজম এখানে অনেকটা বড় একটা বিগ রোল প্লে করবে? নেপোটিজম বলতে বাংলাদেশে পরিবারতন্ত্রের কথাটাই না, আমি আসলে দেখেন আমি ওইটাকে নেপোটিজম বলতে চাই না। নেপোটিজম বলতে চাই না এই কারণ কোনো সময় কোনো ফ্যামিলি বিকামস এ সিম্বল অফ ইউনিটি। বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষেত্রে শেখ ফ্যামিলিটা, বঙ্গবন্ধুর ফ্যামিলি হচ্ছে ইটস এ সিম্বল অফ ইউনিটি, রাইট? এখন আওয়ামী লীগের কর্মী যারা আছেন, ওনারা দেখা গেছে যে শেখ ফ্যামিলি থেকে বের হয়ে যদি অন্য কাউকে লিডারশিপ দেওয়া হয়, তখন একই প্ল্যাটফর্মে আমব্রেলার নিচে সবাইকে নিয়ে আসাটা অনেক সময় টাফ হতে পারে আই এম নট শিওর। বাট দেখা গেছে যে শেখ ফ্যামিলির কেউ যদি হন, তাহলে মানে ইটস নট গোনা হ্যাপেন। মানে ইটস নট গোনা হ্যাপেন বলতে আমি বুঝাতে চাইতেছি যে মানে ওই ডিভিশনটা ক্রিয়েট হবে না।
সো সেক্ষেত্রে যদি শেখ হাসিনার ফ্যামিলি থেকে যদি কেউ আসেন, আই ডোন্ট থিঙ্ক যে মানে আওয়ামী লীগের জন্য দ্যাট উইল বি এ প্রবলেম। সবাই খুবই কর্ডিয়ালি এই জিনিসটা অ্যাকসেপ্ট করবে। বাংলাদেশের যে পলিটিক্স এখন চলতেছে, সেই পলিটিক্সে এখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল মাঝখানে, এখন বিএনপি সরকার ক্ষমতায় আসছে। তা আমি এই কোশ্চেনটা জিজ্ঞেস করতে চাই বিকজ আমার কাছে এটা খুবই অবাক্যর বিষয় লাগছে। বাংলাদেশ 2.0-তে যেটা হওয়ার কথা ছিল না সেটাই হয়েছে। যেই অ্যালিগেশনগুলো আওয়ামী লীগের এগেনস্টে ছিল সেটাই আবার ইন্টারিম গভর্নমেন্টের 17 মাসে হয়েছে। আপনি সেটা ইন এ বিগার স্প্যান, ইন এ বিগার স্পেন, যেটা আওয়ামী লীগের করতে 17 বছর লাগছে, এই ইন্টারিম গভর্নমেন্টের 17 মাসে সেটা হয়ে গেছে। দুর্নীতির যে চাপটা, দুর্নীতি বলেন আপনার, যেমন আমার সবচেয়ে ফেমাস হচ্ছে আসিম মাহমুদ সজীব ভুইয়ার অ্যাসিস্ট্যান্ট, যে কিনা এখন আবার টি স্পোর্টসে ফেরত গেছে, রাইট, বাট তার এগেনস্টে 400 কোটি টাকার অ্যালিগেশন আছে। হ্যাঁ, আর শেখ হাসিনার পিওনের লাগছিল 17 বছর সেটা করতে, Right. সেটা তারা 17 মাসে করে নিয়েছে। তো এই প্রসপেক্টিভে আপনি কি দেখেন? কারণ 17 বছর ধরে আওয়ামী লীগকে বলা হয়েছে যে স্বৈরশাসক, দুর্নীতিতে বাংলাদেশকে 1 নম্বর করেছে, ইভেন বাংলাদেশের আওয়ামী লীগের যে প্রেসিডেন্ট সেটা বলে গেছে। তারপরে বাক স্বাধীনতা, আমার মনে হয় না 17 বছরের কোনো বাক স্বাধীনতা ছিল বা মিডিয়াদের কোনো বাক স্বাধীনতা ছিল। আসিম মাহমুদ সজীবের এগেন্সে কোনো কথা বলা হলে সেটা মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যেত অনলাইন থেকে। তো যে এলিগেশনগুলো তাদের এগেন্সে আসছিল সেটাই আবার যখন এই 17 মাসে তারা করছে, সেটা দেখার পরে যেন আওয়ামী লীগ কর্মী আপনার কেমন লাগছে, আপনি কি ফিল করছেন? নাথিং সারপ্রাইজিং। আমরা জানতাম এরকমই হবে বাংলাদেশে। যেমন বাংলাদেশ, আপনি একসাথে মানে অনেকগুলো প্রসঙ্গ আনছেন, তো আমি একটা করে রেসপন্স করি। যেমন প্রথমে আমি বলবো যে বাংলাদেশ 2.0 যেটা, এটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যারা, বাংলাদেশের 1971-এর যে হিস্ট্রি, ওই হিস্ট্রিতে যারা মানে রং সাইড অফ দ্য হিস্ট্রিতে ছিলেন, তারা অনেক সময় বিব্রত হন এবং ভবিষ্যতেও হবেন, আমি কোয়াইট শিওর। ওই বিব্রতকর সিচুয়েশন থেকে বের হওয়ার জন্য তারা চাচ্ছিলেন যে জুলাইয়ের মাধ্যমে বাংলাদেশ 2.0 মানে একটা নতুন নেরেটিভ দাঁড় করাতে চেষ্টা করেছেন, যাতে ওনাদের ওই পেছনে যে স্টিগমা যেটা আছে ওইটা থেকে বাঁচার জন্য। সো মানে এটা হচ্ছে একটা বিষয়। আর বাংলাদেশের বাক স্বাধীনতার যে কথাটা আপনি বলতেছেন, হ্যাঁ, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। বাংলাদেশের বিগত 17 মাসে বাক স্বাধীনতা বলতে কোনো কিছু ছিল না। স্পেশালি সাংবাদিকদের পার্সপেক্টিভ থেকে যদি বলি, আপনি দেখেন ভেরি রিসেন্টলি আশোক একটা অর্গানাইজেশন আছে বাংলাদেশের, ভেরি রিনাউন্ড আইন ও সালিশ কেন্দ্র, তাদের একটা অনুযায়ী, তাদের একটা সার্ভে অনুযায়ী বাংলাদেশে বিগত 17 মাসে প্রায় অলমোস্ট মানে ইন্টারিম গভর্নমেন্টের রিজিমের সময় আর কি অলমোস্ট 300 জন সাংবাদিক হয় খুন হয়েছেন, না হলে চাকরিচ্যুত হয়েছেন, অথবা লাঞ্ছিত হয়েছে 17 মাসে। হ্যাঁ, জাস্ট 17 মাসে। তো এদের মধ্যে প্রায় 3 থেকে 3জন অথবা 4জন, আমি নাম্বারটা মানে একটু ভুলে গেছি, 3 থেকে 4 জন খুন হয়েছেন, আরও 3 থেকে 4 জনের মানে লাশ মানে পাওয়া গেছে ইয়েতে, হ্যাঁ, লাশ পাওয়া গেছে। এটার হদিস এখনও মিলে নাই যে কীভাবে মানে ওনারা মারা গেলেন। আরও কতজনের যে চাকরি, যেমন আমরা আরেকটা জানি, ফারুকি সাহেব যে ছিলেন মানে ওই জন্য ওয়ান অফ দ্য উপদেষ্টা, তো উনি মোস্তফা সরওয়ার ফারুকি, হ্যাঁ, সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা ছিলেন সম্ভবত। দীপ্ত টিভির 2জন সাংবাদিক, ওনাকে জাস্ট একটা কোয়েশ্চেন করার কারণে ওনাদেরকে চাকরি মানে বিব্রতকর একটা কোয়েশ্চেন, বিব্রতকর না মানে একটা কোয়েশ্চেনটা নর্মাল ছিল, বাট কোয়েশ্চেনটা শুনে ওনার কাছে কোনো আনসার ছিল না বলে উনি বিব্রত হয়েছেন। সেটাই জিজ্ঞেস করতেছে, যেটা 17 বছর যেটা আওয়ামী লীগকে বলে আসছে, এই জিনিসগুলো তো তারা নিজে করতেছে। এই যে হিপোক্রেসিটাকে আপনারা কীভাবে? এইটাই মানে লাইক আই সেড, নাথিং সারপ্রাইজিং। আমরা জানতাম এগুলো হবে, এদের দ্বারা মানে ভালো কিছু আমরা এক্সপেক্ট করতামই না। বাট এইটাই আর কি, যে মানে খারাপ লাগতেছে যে বাংলাদেশের মানুষ মিসলেড হয়ে একদল মানে হিপোক্রেটদেরকে বাংলাদেশে বসাইছিল। বাট দ্য গুড থিং ইজ দে আর গন নাও। সো হোপফুলি কি তারা গন? তারা তো সংসদেও চলে গেছে। Oh yes, some of them are still staying there. হ্যাঁ, some of them are still there. কি এনাফ না? রাইট। এটা ইম্প্যাক্ট ফেলবে, অবশ্যই এরা ইম্প্যাক্ট ফেলবে। শুধু তারাই না, আনফর্চুনেট পার্ট হচ্ছে মানে আপনি দেখেন সংসদে এমনও মানুষ বসছে যারা 1971-এ যারা মুক্তিযোদ্ধাদের এগেনস্টে মানে সরাসরি কথা বলছে। যেমন আপনি দেখেন এটিএম আজহার, যে মানে উনি হি ওয়াজ এ কনভিক্টেড ক্রিমিনাল, ওকে তো ফাঁসির রায় দেওয়া হয়েছে। সেখান থেকে শুনি এখন, হ্যাঁ, উনি রংপুর জেলা ছাত্র সংঘের তৎকালীন সময়ে ছাত্র সংঘের সভাপতি ছিলেন। উনি একই সাথে রংপুর জেলার যে আলবদর যে মানে সংগঠন, ওইটার প্রধানও ছিলেন। উনি ইভেন 5 আগস্টের পর জেল থেকে বের হয়ে উনি বলেছিলেন যে 2024-এর পর, ওই বাংলাদেশ 2.0 মানে প্রসঙ্গে উনি বলতেছে যে বাংলাদেশে 2024-এর পর 1971-এর আর কোন
প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না, which is absolutely unfortunate. And এর থেকেও আরও খারাপ বিষয়টা হচ্ছে এই জিনিসটা মানে বাংলাদেশের তরুণ প্রজন্ম ওরা বুঝতে পারতেছে না নাকি বুঝেও না বোঝার ভান করতেছে, আই এম নট শিওর। আমার যতটুকু মনে হচ্ছে তরুণ প্রজন্ম, যে আপনি যেটা বললেন যে দেখেন জেনজির যে বিষয়টা আছে, জেনজি পুরো জেনারেশনটার একটা ল্যাকিং হচ্ছে যে ওরা কোনো কিছুতে একবারে ফোকাস করতে পারে না, তো ফোকাস টাইম স্পেন্ডটা অনেক ছোট। রাইট। সো অবভিয়াসলি ওরা 1971 দেখে নাই, জানেও না। আওয়ামী লীগ ওরা জন্মের পর থেকে আওয়ামী লীগ দেখছে এবং আওয়ামী লীগের সরকারি দেখছে, সো ওদের জন্য ওটার মতো। সো আমরা ওরা যদি ওরা কোনো একটা প্রসপেক্টিভ পায়ও থাকে, আই ডোন্ট থিঙ্ক উই ক্যান ব্লেম দ্যাম, বাট ওদেরকে সঠিক ইতিহাস জানানোটা দায়িত্বটা তো আমাদের। আপনি একটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট এরাইজ করছেন, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট, যে মানে বাংলাদেশের তরুণ প্রজন্মের, ইভেন আমিও 2008-এর আগে, মানে তখন আমি তো রাজনীতিতে অবশ্যই আমি অ্যাক্টিভ ছিলাম না, বা তখন সোশ্যাল মিডিয়া মানে Social media অত বড় ছিল না। আমরা যে পত্রিকা পড়বো, রাজনৈতিক নিউজগুলো পড়বো, তখন ওই সিচুয়েশন আমাদের বয়সের যারা আছে তাদের ছিল না, রাইট? বাংলাদেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশ ওরা 2008-এর আগে, মানে আওয়ামী লীগের রিজিমের আগে বাংলাদেশের অবস্থা কী ছিল, বাংলাদেশের দুর্নীতির অবস্থা কী ছিল, ওনারা কিন্তু জানে না এগুলো। সো মানে যার কারণে ওনারা মনে করতেছে আওয়ামী লীগের আমলে যে কোনো দুর্নীতি হয় না, এটা তো বললে পাপ হবে। অনেক হয়েছে, ডেফিনেটলি হয়েছে, হ্যাঁ ডেফিনেটলি হয়েছে। আওয়ামী লীগ 30,000 কোটি টাকা, ওয়েল এইটার কিন্তু আবার মানে কনস্ট্রাকটিভ কোনো এভিডেন্স নাই, বাট এগেন এইটার না থাকলেও মানে দুর্নীতি হয় নাই বা কোনো টাকা পাচার করা হয় নাই, সেটা তো অবশ্যই। এই জিনিসটা অবশ্যই আমি বলবো না। কিন্তু যারা মনে করতেছে যে এই আওয়ামী লীগের সময় মনে হয় বাংলাদেশে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে, আমি মানে এইটা মানুষ জানে না, কারণ এর আগের রিজিমের শাসন বাংলাদেশের মানুষ দেখে নাই, দেখেন স্পেশালি এই জেনারেশন দেখেন। রাইট। আর আরেকটা জিনিস আমি বলি যে মানে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের যে বিষয়টা আসছে, যে উনি বাংলাদেশে আওয়ামী লীগকে মানে ওই 2001-এ যে বাংলাদেশ দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছিল, ওইটার জন্য উনি এলিগেশন দিতেছে আওয়ামী লীগকে। উনি যে স্ক্রিপ্টটা পড়ছে আর কি, এই এলিগেশন কিন্তু ওনার দেয়া না, কারণ উনি যে স্ক্রিপ্টটা পড়ছে আমরা সবাই জানি যে কনস্টিটিউশনালি ওই স্ক্রিপ্টটা কিন্তু ওনার নিজের হাতের লেখা না। মন্ত্রিপরিষদ যে স্ক্রিপ্টটা, বিএনপির মন্ত্রিপরিষদ যে স্ক্রিপ্টটা ওনাকে লিখে দিছে, উনি ওই স্ক্রিপ্টটা জাস্ট মানে রিড করছে। আর আপনি কি বলতে চাইছেন চুপ্পু সাহেব এখন পণ হয়ে গেছে? না, এটা আপনি বলতে পারেন কনস্টিটিউশনাল লেকিংস বলতে পারেন আপনি এই বিষয়টাকে। আপনার বিএনপি যখন আসে, বিএনপি তো ওনাকে বাদ দিয়ে নতুন করে নিতে পারতো, বিএনপি সেটা কেন করতেছে? বিএনপির একটা মানে পয়েন্টে ওনারা ভেরি স্ট্রংলি এজ অফ নাও মানে স্ট্যান্ড নিতেছে, উইচ ইজ ওনারা কনস্টিটিউশনের বাইরে ওনারা মানে কোনো কিছু করতে চাচ্ছেন না। এই স্ট্যান্ড পয়েন্টে ওনারা কতদিন থাকতে পারবেন এটা আমি মানে ডাউট করি। বাট ওনাদের ভাষ্যমতে যেহেতু কনস্টিটিউশনালি বাংলাদেশের রাষ্ট্রপতি বর্তমানে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, ওনারা চাচ্ছেন না কোনো ইমপিচমেন্টের মাধ্যমে ওনাকে সরিয়ে দিতে, উইচ ইজ এ ভেরি ম্যাচিওর ডিসিশন টেকেন বাই বিএনপি, আমি মনে করি। যেটা চুপ্পু সাহেবের কথা প্রসঙ্গে আমি আপনার একটা কোশ্চেন করবো, এবং কোশ্চেনটা আমার এখন মানে রিসেন্ট ইভেন্টে এটা অনেক পছন্দের একটা কোশ্চেন বলতে হবে। সংসদের প্রথম দিনের যে ভাষণটা উনি দেয়, ভাষণের প্রথমেই আপনার নাহিদ ইসলাম এবং হাসাতুল্লাহ জোরে জোরে অনেক গালিগালাজ করে, অনেক কথাবার্তা বলে, এবং এরপরে জামাত ইসলামী সহ ওনারা ওয়াক আউট করে। তারপরে চুপ্পু সাহেব সে ভাষণ কন্টিনিউ করে যায়, এবং কন্টিনিউ করার পরে মধ্যে এক পর্যায়ে সে আওয়ামী লীগকে ব্যাশ করে অনেক কথা বলে আওয়ামী লীগের এগেনস্টে। সেটা কি বিএনপি সরকারের পক্ষ থেকে এক ডেড়ে দুই পাখি মারার মতো অবস্থা হয়ে গেল না? এই একজন মানুষকে দিয়ে বিএনপি একদিকে জামাত আর এনসিপি, অন্যদিকে আওয়ামী লীগ, দুজনকেই দুটো চপেটাঘাত করা হলো। এটার আনসার বিএনপির নেতা যারা আছেন তারাই ভালো বলতে পারে আপনার কি মনে হয় তাদের উদ্দেশ্য কী ছিল। বাট অবশ্যই বিএনপির জন্য 2001 থেকে মানে ওই স্পেশালি ওই ইয়েতেই কিন্তু উনি বলতেছিল যে মানে ছয়ের মানে ওই দুর্নীতি চ্যাম্পিয়ন হওয়ার পেছনে দায়ী হচ্ছে আওয়ামী লীগ। এগেন ওই স্ক্রিপ্টটা ওনার লেখা না, রাষ্ট্রপতির লেখা না, ওইটা মন্ত্রিপরিষদের লেখা। তো প্রত্যেকটি দল চাবে যে মানে তাদের দোষগুলা তারা অন্য কারোর উপর পিলোপসিং করে মানে অন্য কারোর উপর ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য। সো দ্যাটস হোয়াট দে ডিড। বাট আওয়ামী লীগকে ওই যে মানে জননেত্রী শেখ হাসিনাকে বিভিন্ন খারাপ ট্যাগও দেওয়া হয়েছে ওই ইয়েতে বা আওয়ামী লীগ রিজিমকে, ওইটাও বিএনপির লেখা একটা মানে স্ক্রিপ্ট ছিল। সো এখানে রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের কোনো মানে রোল আছে কিনা আমি মনে করি না। সৌরভ ভাই, অনেক কথা হলো আজকে। আওয়ামী লীগের ব্যাপারে অনেক কোশ্চেন ছিল যেগুলো জানার ছিল, আপনার থ্রুতে জানলাম, ভালো লাগলো। বাট বাংলাদেশের এখন বর্তমান গভর্নমেন্ট হিসেবে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি, বিএনপি। তারেক রহমান বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। সোফার আমার নজরে হি ইজ ডুইং গুড। দ্য সার্টেন ডিসিশন দ্যাট হি ইজ মেকিং, ইট মেক্স মি ফিল লাইক দ্যাট হি ইজ অ্যাট লিস্ট ট্রাইং টু গেট টু এ নিউর বাংলাদেশ।
পলিটিক্যালি অনেক ম্যাচিউর ডিসিশন নিচ্ছে, সেটা আমার পার্সোনাল ব্যক্তিগত বিষয়। কখনো আওয়ামী লীগ আসবে কি আসবে না সেটার হয়তো সময়ই বলে দিবে। কিন্তু আপনার কি মনে হচ্ছে যে অ্যাজ অ্যান আওয়ামী লীগ ডেডিকেটেড কর্মী হিসেবে আপনার কি মনে হচ্ছে যে বাংলাদেশ ন্যাশনাল পার্টি এবং তারেক রহমানের বর্তমান যেই স্টেপগুলো কেমন মনে হচ্ছে আপনার কাছে? এগেন মানে মাত্রই তো তারা মানে too early. ক্ষমতা আসছে, হ্যাঁ ইটস টু আর্লি টু মেক এ জাজমেন্ট, বাট কিছু কিছু জিনিস আমি প্রশংসা করতেই চাই তারেক রহমান সাহেবের, যে এই যে 2022-এ জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট ফ্যামিলি কার্ডের যে প্রকল্পটা চালু করেছিলেন, উনি এটাকে ক্যারি ফরওয়ার্ড করতেছেন ক্ষমতায় আসার পর তারেক রহমান সাহেব। সে বলে কি আমাদের সবাইকে ফ্যামিলি কার্ড দিবে, আরে বা এটা তো শেখ হাসিনার আমলে থাকতে উনি স্মার্ট কার্ড বানিয়ে দিয়ে গেছেন। এই স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবি থেকে কম দামে মানে কম রেটে 15 টাকা কেজি চাইলে ধরে 15 টাকা 70 কেজি চাইলে বিভিন্ন কম রেটে পণ্য কিনতেছে স্মার্ট কার্ড। তারেক রহমান সে শেখ হাসিনা স্মার্ট কার্ডকে ফলো করি এটা আমি কোন ফ্যামিলি কার্ড একটা ধৈর্য দেখায়। এই যে ফ্যামিলি কার্ড আপনি আমগরে দেখা ভাই কি পাচ্ছেন। সো মানে এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আবার আরেকটা জিনিস ওই আমি ইভেন অপটিমিস্টিক চিন্তা করতেই চাই বিএনপিকে নিয়ে, যে ওনারা ইভেন শেখ হাসিনা আরও কিছু বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষদের উদ্দেশ্যে কিছু প্রকল্প ছিল, বিভিন্ন ভাতা ছিল, যেগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস এফোর্ড করতে পারে নাই বলে হ্যাঁ ওনার মানে বন্ধ করে দিছিল। সো আমি এক্সপেক্ট করি যে কীভাবে অ্যাফোর্ড করতে পারে না? উনি নাকি 50,000 কোটি টাকার উপরে শুধুমাত্র লোনই নিছে যাতে সরকারি গভর্নমেন্ট এমপ্লয়ীদের বেতন দিতে পারে। So how come he couldn't afford it? মানে উনি খুব ডাইহার্ড ট্রাই করছে। উনি ছিল একজন ফেসবুকের মানে চিফ অ্যাডভাইজার আমি বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস, মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ। তো মানে উনি মানে বিভিন্ন চটকদার কথা বলতো, আর উনি জানে এই কথাগুলো নিয়ে মানে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি হাউমাউ হবে, আর উনি এগুলো দেখে হয়তো খুব প্রাউড ফিল করতো আমার কাছে মনে হয়। যেমন He's a self-obsessed man. রাইট, হি ইজ সেলফ অবসেসড। যেমন উনি বলতো যে মানে হঠাৎ করে বলে উঠলো যে উনি 1,000 কোটি টাকার একটা তহবিল আনতেছে বিদেশ থেকে, যেটার আশার আলো এখনো বাংলাদেশের মানুষ দেখে নাই। হ্যাঁ, এটা ট্রু ছিল না। উনি হঠাৎ করে বললো যে বাংলাদেশে রোহিঙ্গা যারা আছেন তারা পরবর্তী তাদের দেশে গিয়ে করবেন। এটা বলার পর উল্টো আর আমরা দেখলাম যে মানে রোহিঙ্গাদেরকে হ্যাঁ পাসপোর্ট তো দেওয়া হয়েছেই, প্লাস হচ্ছে আরও অনেক রোহিঙ্গা বাংলাদেশে মানে করছে, এন্ট্রি নিছে। উনি হঠাৎ করে দেখা গেল যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট সামিট করলো, ওই যে আশিক চৌধুরী সম্ভবত লোকটার নাম, মালয়েশিয়া থেকে উড়িয়ে নিয়ে আসলো। বলা হলো যে বাংলাদেশে অনেক বেশি মানে ইনভেস্টমেন্ট আসবে, বিদেশিরা অনেক আগ্রহী বাংলাদেশে ইনভেস্ট করার। হ্যাঁ, বাট উল্টো আমরা দেখলাম ওনার রিজিমের সময় বাংলাদেশে মানে কয়টা যে মানে এই কলকারখানা বন্ধ হয়েছে, বাংলাদেশের যে অনেক মিল আছে ওরা মানে রীতিমতো পথেই বসেছেন, অনেক মানুষ চাকরি হারিয়েছেন। তো মানে মহিলা চাকরি হারাইছেন, অনেক মহিলাও চাকরি হারাইছেন। হ্যাঁ, সো মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে মানে উনি অনেক সময় অনেক চটকদার কথা বলতো। ওনার সময় জাস্ট ওই রিজার্ভটা উনি বেশি দেখানোর কারণে উনি অনেক এক্সপেন্স কমায় আনার চেষ্টা করতেছিল। যেমন ওয়ান অফ দ্য এক্সপেন্স ছিল ওই ভাতাগুলো। উনি ভাতাগুলো বন্ধ করার কারণ হইতেছে উনি যেন মানে খরচগুলো কমিয়ে এনে বাংলাদেশের মানে যে রিজার্ভটা, ওই রিজার্ভটা একটু বাড়িয়ে দেখায় উনি মানে একটা ক্রেডিট নিতে চাইছেন। বাংলাদেশের রিজার্ভ না উপদেষ্টাদের পার্সোনাল রিজার্ভ বাড়ানো? both together, হ্যাঁ। তো উনি ওই চেষ্টাগুলো করছে আর কি। দেখেন উনি কিন্তু মানে আমরা যতটুকু নিউজে দেখলাম যে ওনার রিজিমে থাকা অবস্থায় বাংলাদেশের মানে লোন কিন্তু অনেক বেশি বাড়ছিল, অনেকবার। হ্যাঁ, মানে বলা হয়েছে যে বিগত কয়েক বছরের মধ্যে সম্ভবত 14-15 বছরের মধ্যে সবচাইতে বেশি লোন নিছে ওনার এই সরকার। যেমন আওয়ামী লীগের আমলে যদি লোন নেওয়া হয়, ওই লোনের এগেনস্টে আমরা দেখছি মেট্রো রেল হয়েছে, এলিভেটেড কাজ হয়েছে, যেটা এই সরকার আমলে হয়। উনি কোন প্রকল্পের জন্য এত টাকা নিল মানে এটা আমরা জানি না। আমি জাস্ট একটা সেকেন্ড সময় দেন, আমি আপনাকে এক্সাক্ট নাম্বারটা দিয়েছি। আই নো দ্যাট আই ডিড রিসার্চ অন দিস। বাংলাদেশের বর্তমান এই সরকার যাওয়ার আগে যে লোনটা রেখে গেছে সেটা 16 থেকে 17 বিলিয়ন ডলার। রাইট। এটা 2022-23 ছিল $2.67 বিলিয়ন, রাইট। 23 এবং 24 ছিল $3 বিলিয়ন, রাইট। সো মাত্র 2 বছরের ব্যবধানে সেটা 17 থেকে 19 বিলিয়ন ডলারে পৌঁছায়। হি ওয়াজ ভেরি অবসেসড মানে বাংলাদেশের এই মানে লোন নিয়ে খরচ কমিয়ে বাংলাদেশে ইম্পোর্ট ওই সময় অনেক কমানো হয়েছিল। সো বাংলাদেশে ইম্পোর্ট কমিয়ে উনি জাস্ট মানে বাংলাদেশের রিজার্ভটা একটু বেশি দেখানোর চেষ্টা করছিল, যার কারণে ওই ভাতাটা তো ওইগুলো। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারটা তো আমরা এস্টাবলিশ করলাম, বাট
তারেক রহমানের ব্যাপারে কথা বলতেছিলাম। জি হ্যাঁ, মানে জনাব তারেক রহমানের যে বিষয়গুলো আমার ইতিমধ্যে আমি প্রশংসা করতে চাই ওনার ব্যাপারে, যেটা হচ্ছে এজ অফ নাও আমি দেখতেছি উনি বলতেছে যে ওনার সরকার মানে বাংলাদেশের কনস্টিটিউশনের এগেইনস্টে যায় ওই রকম কোনো কাজ ওনারা করবেন না, যার ধারাবাহিকতায় ওনারা মানে ওই যে গণভোট যেটা দিয়ে হয়েছিল, আমি সংবিধান সংস্কার কমিশনের যে শপথ নেওয়ার কথা ছিল যেটা টোটালি আনকনস্টিটিউশনাল, ওনারা এই কাজটা করেন নাই। সো আমি মনে করি আরেকটা জিনিস হইতেছে মানে ওনারা যেটা আগে খুব একটা বেশি করতেন না, উইচ ইজ মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ে ওনারা যে আপোষহীনতা দেখাচ্ছেন, মানে আমি মনে করি এটা পজিটিভ থিং। এই জিনিসগুলো যদি ওনারা কন্টিনিউ করেন, আই থিঙ্ক দ্যাটস গুড ফর দ্য নেশন। সৌরভ ভাই, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের সাথে বসার জন্য, আইস্টকের দর্শকদের সামনে কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য। বাংলাদেশের পলিটিক্সে আওয়ামী লীগ সবসময় রেলেভেন্ট ছিল, হোপফুলি সামনেও থাকবে, এবং আমি আশা করি যে আওয়ামী লীগ যদি কখনো ফেরত আসে, অবভিয়াসলি পূর্বের যত ভুল ত্রুটি ছিল সেগুলোকে সংশোধন করে মানুষের জনকল্যাণে যে কাজ করার অঙ্গীকার তারা সবসময় প্রতিজ্ঞাবদ্ধ, সেটা কন্টিনিউ করে যায়, এবং আপনাদের মতো তরুণতা যারা আছে তারা এসে সেই বিষয়টাকেই মাথায় রেখে কাজ করে যায়, আর সেই আশায় আমি করছি। ধন্যবাদ আইস ভাই। আমিও মনে করি ইনশাআল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ অচিরেই বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। ইতিমধ্যে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ হচ্ছে আপকামিং যে স্থানীয় নির্বাচন যেগুলো হবে ওইগুলোতে যেন আওয়ামী লীগ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, এবং আমি মনে করি এর মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির পদযাত্রা আবারও মানে রিভাইভড হবে ইনশাআল্লাহ। আর লাইক ইউ জাস্ট মেনশনড যে পূর্বে যত ভুল ত্রুটি আছে ওইগুলো থেকে সংশোধন করবে আওয়ামী লীগ, এবং বাংলাদেশ আওয়ামী লীগ তার সমহিমায় বাংলাদেশের রাজনীতিতে আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ। 2024 পরবর্তী সময় বাংলাদেশের যে পলিটিক্যাল প্রেক্ষাপট সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তার আগে 17-18 বছর বাংলাদেশ আওয়ামী লীগ অনেক দিন পর্যন্ত ক্ষমতায় ছিল, তাদেরকে অনেক রকমের ডেফিনেটলি ট্যাগ নিয়ে দেশ থেকে দেশ ছাড়তে হয়েছে, ভারতের দালাল, তারপর স্বৈরশাসক, এবং এই টাইপের অনেক কিছু আয়নাঘর টাইপের অনেক ধরনের কথাই আসে। আজকের এই কনভারসেশনের উদ্দেশ্য কখনোই এটা ছিল না যে আওয়ামী লীগের ব্যাপারে কোনো পজিটিভ কথা বলা বা নেগেটিভ কথা বলা, বা আমি আওয়ামী লীগের দালাল হিসেবে ট্যাগ হওয়ার জন্য এই কনভারসেশনে আসিনি। আমার উদ্দেশ্যটা ছিল খুবই সিম্পল, যে গত 1.5 বছর, গত 2 বছরে আওয়ামী লীগের অনেক নেতাদেরই অনেক কিছু বলার আছে। সো আমি ভেরি শিওর যে কেউ সেটা করে উঠতে পারে না বা আসতে চায় নাই, এবং আজকে আমি যখন সৌরভ ভাইকে পাইছি এটা আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল, বিকজ এই কথাগুলো মানুষের জানা উচিত। 24 পরবর্তী সিচুয়েশনের গত 1.5 বছরে বাংলাদেশে কিন্তু এমন অনেক ঘটনাই ঘটছে যেই সেম ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করা হয়েছিল। বাক স্বাধীনতা থেকে চুরি করে, দুর্নীতি, বাক স্বাধীনতা, তারপরে দেশের টাকা বিদেশে পাঠানো, পাচার করা থেকে শুরু করে সব ধরনের কাজই হয়েছে। এখন সেই রিজিমটা চলে গেছে, নতুন একটা সরকার আসছে, যেটা সংবিধান অনুযায়ী একটা সরকার আসছে। সো আমাদের আশা যে বাংলাদেশের পলিটিক্স সবাই যারাই করবে তারা বাংলাদেশের মানুষকে নিয়ে চিন্তা করবে, বাট সেই সুযোগটা পায় দুর্নীতি করবে না এবং বাংলাদেশের মানুষকে কষ্টে রাখবে না। সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমার জন্য। আর রাজনীতি বিষয়টাই হচ্ছে যে রাজনীতি যারা করে তারা রাজ্যের জন্যই রাজনীতি করে, তাই তো? সো আমার মনে হয় যদি আমরা কখনো ক্ষমতায় আসতে চায় বা বাংলাদেশের পলিটিক্সে রেলেভেন্ট হইতে চায়, তাদেরকে এই জিনিসগুলো মাথায় রেখেই আসা উচিত। ভুল ত্রুটি সবাই হয়, সেই ভুল ত্রুটিগুলো শুধরায় বাংলাদেশ যদি আসতে চায় এবং বাংলাদেশের জনগণ যদি তাদেরকে কখনো অ্যাকসেপ্ট করে, তাহলে অফকোর্স আমরা আবার সেই পুরনো রাজনীতি দেখব। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী এপিসোডে।